আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ অ্যান্ড সায়েন্স স্কুলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠের অধ্যায় ৩ থেকে আধুনিক পদার্থবিজ্ঞান সম্পর্কে আলোচনা করব। পুরো অধ্যায়টিকে আমরা কয়েকটি পার্টে বিভক্ত করেছি। আজ আমরা প্রথম পার্ট দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা অধ্যায় ৩ থেকে আধুনিক পদার্থবিজ্ঞান সম্পর্কে দেখব। প্রথমে আমরা জেনে নিই কোয়ান্টাম মেকানিক্স বলতে কী বোঝায়। কোয়ান্টাম মেকানিক্স হলো এক ধরনের গাণিতিক হিসাব নিকাশ যা দ্বারা পরমাণুর গঠন ব্যাখ্যা করা যায়। অর্থাৎ ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের মতো ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে কোয়ান্টাম মেকানিক্সে আলোচনা করা হয়। এই পর্যায়ে আমরা জানব ম্যাক্স প্লাঙ্কের অবদান সম্পর্কে। ম্যাক্স প্লাঙ্ক বলেন, শক্তি বিচ্ছিন্ন। শক্তিকে যত ইচ্ছে ছোট অংশে বিভাজিত করা যাবে না। এর একটি ক্ষুদ্রতম কণা আছে। তো আমরা জানি শক্তির যে ক্ষুদ্রতম কণা তার নাম হচ্ছে কোয়ান্টাম। আমরা এখন এখানে দেখে কি লেখা আছে, কম আলোর অর্থ কম সংখ্যক আলোর কণা এবং বেশি আলোর অর্থ হচ্ছে বেশি সংখ্যক আলোর কণা। তখন চমৎকারভাবে এই তিনটি সূত্র দিয়েই উত্তপ্ত বস্তু হতে ছোট থেকে বড় সব তরঙ্গ দৈর্ঘ্যের আলোর জন্য শক্তির তীব্রতা ব্যাখ্যা করা সম্ভব হয়। শক্তির বিচ্ছিন্ন কণাকে কোয়ান্টা বলা হয়, যা আমরা একটু আগে জানলাম। ম্যাক্স প্লাঙ্কের নাম অনুসারে বিজ্ঞানীরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র জগতে বহুল ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ ধ্রুবরাশিটির নাম রেখেছেন প্লাঙ্ক ধ্রুবক। এর মান 6.634 × 10⁻34 জুল সেকেন্ড এবং একে এইচ দিয়ে প্রকাশ করা হয়। প্লাঙ্কের ধ্রুবক সম্পর্কে আমরা আরেকটু জেনে নেই। প্লাঙ্কের ধ্রুবক একটি মৌলিক ধ্রুব সংখ্যা যার মান শক্তির একটি কোয়ান্টামের অন্তর্নিহিত শক্তি এবং ওই কোয়ান্টামের কম্পাঙ্কের অনুপাতে সমান। বিষয়টা আমি আরেকটু বলছি। আমরা পূর্বেই জেনেছি আলো হচ্ছে বিচ্ছিন্ন, অর্থাৎ আলো বিচ্ছিন্নভাবে আসে সূর্য হতে। তো এখানে ই দিয়ে মূলত আলোর যে ক্ষুদ্রতম একক কোয়ান্টাম, সেই কোয়ান্টামের ভেতর যে শক্তি থাকে তাকে ই দিয়ে প্রকাশ করা হয়। এবং আমরা জানি আলোর নিজস্ব একটি কম্পাঙ্ক রয়েছে যাকে নিউ দিয়ে প্রকাশ করা হয়। আর এখানে এস হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। তাহলে প্লাঙ্কের ধ্রুবক এস =E/নিউ। এবার আমরা জানব কণা তরঙ্গ দ্বৈততা সম্পর্কে। অনেকেই মনে করে কণার শুধুমাত্র তরঙ্গ ধর্ম রয়েছে, কিন্তু না। আলোর তরঙ্গ এবং কণা উভয় ধর্মই আছে। আলোর ধর্ম সম্পর্কে পড়তে গেলে কম্পাঙ্ক, পর্যায়কাল এবং তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কে আমাদের জানতে হবে। তো প্রথমে আমরা কম্পাঙ্ক সম্পর্কে জেনে নিই। কোনো কম্পনশীল কণা 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক বলে। এখানে একটি সুর শলাকা রয়েছে। পাশে থাকা হাতুড়ি দিয়ে যদি আমি এখানে আঘাত করি তাহলে এটা এভাবে কাঁপতে থাকবে। তো সুর শলাকা এই প্রান্তটি একবার সামনে যাবে, একবার পিছনে যাবে। তো একবার সামনে গেল এবং একবার পিছনে গেল, এটাকে আমরা একটি পূর্ণ কম্পন হিসেবে ধরব। তো যদি এই হাতুড়ি দিয়ে আঘাত করার কারণে এই সুরশলাকাটি 1 সেকেন্ডে 20 বার সামনে যায় এবং 20 বার পেছনে যায়, তাহলে আমরা এর কম্পাঙ্ককে 20 হার্টজ ধরে নেব। যদি এই সুরশলাকা 30 বার সামনে এবং পিছনে যায়, তখন আমরা বলবো এর কম্পাঙ্ক হচ্ছে 30 হার্টজ। অর্থাৎ কম্পাঙ্কের একক হার্টজ, যা আমরা ইতিমধ্যে জেনে গেলাম। আমরা তরঙ্গের সংজ্ঞা জানার পূর্বে একটি বিষয় জেনে নেই। তোমরা চিত্রে একটি পুকুর দেখতে পাচ্ছ। এই পুকুরে যদি একটি তুমি ঢিল ছোড়ো তাহলে কি ঘটবে? তার আগে আমরা জেনে নেই এই যে পুকুরটি পানি দিয়ে ভর্তি, এখানে আসলে ট্রিলিয়ন ট্রিলিয়ন পানির অণু রয়েছে। তো যখন তুমি ঢিলটি ছুঁড়বে তখন এই ঢিলটি কিছু সংখ্যক পানির অণুকে আঘাত করবে এবং পানির অণুগুলো এই ঢিল থেকে শক্তি আহরণ করবে। তারপর পানির এই অণুগুলো
তার আশপাশের অণুগুলোতে এই শক্তিটা ট্রান্সফার করে দিয়ে দেবে। এভাবে এক অণু থেকে আরেক অণু, আরেক অণু হতে আরেক অণু, এভাবে এই শক্তিটা পুকুরের পাড় পর্যন্ত পৌঁছে যাবে। এখানে মূলত পানির কোনো অণুই কিন্তু পুকুরের মাঝখান থেকে পার অবধি পৌঁছায়নি। তাহলে কি পৌঁছেছে? শক্তি পৌঁছেছে। পানির অণুগুলো শুধুমাত্র উপরে এবং নিচে অর্থাৎ আপ ডাউন বা মুভ করেছিল, কিন্তু শক্তিটাকে তারা এক অণু থেকে আরেক অণুতে পৌঁছে দিয়েছিল। তো আমরা এখন দেখি তরঙ্গ বলতে কী বোঝায়। যে পর্যায়বৃত্ত আন্দোলন কোনো মাধ্যমের এক স্থান হতে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে তাকে তরঙ্গ বলে। তো এটা আমরা বুঝলাম। এরপর দেখি পর্যায়কাল কি। তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে। অর্থাৎ দেখো, যখন তুমি পুকুরে একটি ডেল ছুঁড়বে তখন একটি ঢেউ সৃষ্টি হবে, যে ঢেউ আস্তে আস্তে পুকুরের পাড় পর্যন্ত পৌঁছাবে। তো আমরা এখানে এই ক নং চিত্রে একটি তরঙ্গের ছবি দেওয়া রয়েছে। যদি আমি এই তরঙ্গের এখান থেকে শুরু করি, তাহলে এখান থেকে শুরু করে এখানে আসলে একটি পূর্ণ তরঙ্গ হবে। তাহলে এখান থেকে এই তরঙ্গটি এখানে আসতে যে সময় লেগেছে এটাকে মূলত বলা হচ্ছে পর্যায়কাল। এবার আমরা দেখি তরঙ্গ দৈর্ঘ্য কী। তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে ওই সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। অর্থাৎ এই চিত্রে তোমরা আবার খেয়াল করো, এই যে দশাটা রয়েছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে এটা তরঙ্গ দৈর্ঘ্য। অথবা যদি আমরা এখানের এই তরঙ্গের শীর্ষবিন্দু চিন্তা করি, তাহলে এখানে যে শীর্ষবিন্দু রয়েছে এই দুটোর যে মধ্যবর্তী দূরত্ব এটাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। এবার আমরা জেনে নিব ব্যতিচার সম্পর্কে। দুটি তরঙ্গের উপরিপাতের ফলে সৃষ্ট নতুন তরঙ্গের বিস্তারের পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধিকে ব্যতিচার বলে। তরঙ্গের একটি বিশেষ ধর্ম হচ্ছে ব্যতিচার। তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে শক্তি বহন করে নিয়ে যায়, যা আমরা একটু পূর্বে জেনেছিলাম। মাধ্যমের কণাগুলো স্থান ত্যাগ করে না, এটাও আমরা জেনেছিলাম একটু আগে। যখন সমদশাসম্পন্ন দুটি তরঙ্গ মিলিত হয় তখন আরও বড় বিস্তারের তরঙ্গ সৃষ্টি করে, আর যখন বিপরীত দশাসম্পন্ন দুটি তরঙ্গ মিলিত হয় তখন বিস্তার কমিয়ে দেয়। বিষয়টি আমরা এখানে ভালোভাবে খেয়াল করি তাহলে বুঝতে পারবো। তো তোমরা একটু পূর্বে জেনেছ এই যে এটি হচ্ছে একটি তরঙ্গ। আমরা সবুজ দাগ দিয়ে মূলত পানির যে উপরিতল যখন স্থির থাকে তখন এই উপরিতলকে বোঝাচ্ছি। আর যখন তুমি পুকুরে ঢিল ছুঁড়লে তখন যে পানি এরকম ঢেউয়ের মতো সৃষ্টি করে অর্থাৎ তরঙ্গ সৃষ্টি করে আমরা এটি বোঝাচ্ছি। এই পানির উপরিতল থেকে এই যে দূরত্ব এটাকে বলা হয় বিস্তার। আবার পানির উপরিতল থেকে একইভাবে যে নিচে যতটুকু নেমেছে এটাকে বলা হয় এই তরঙ্গের বিস্তার। আর পানির উপরিতল থেকে পানির যে এই যে ঢেউ সৃষ্টি হয়েছে এটাকে বলা হয় তার পজিটিভ দশা। আর উপরিতল থেকে যে পানিটা নিচে নেমে গিয়েছে এটাকে বলা হয় তার নেগেটিভ দশা। তাহলে এটা পজিটিভ দশা, এটা হচ্ছে নেগেটিভ দশা। তো আমরা খেয়াল করি এই ক নং চিত্রে পানির যে তরঙ্গ এই প্রথমে রয়েছে পজিটিভ দশা, এবং এই যে খ নং যে তরঙ্গ এখানেও কিন্তু পজিটিভ দশা রয়েছে। এরপর এখানে নেগেটিভ দশা, এখানে নেগেটিভ দশা, এখানে পজিটিভ দশা, এখানে পজিটিভ দশা। অর্থাৎ এখানে দুটি তরঙ্গই কিন্তু সমদশা সম্পন্ন। তো যদি এরকম দুটি সমদশা সম্পন্ন তরঙ্গ পরস্পর মিলিত হয় তাহলে একটি বড় তরঙ্গের সৃষ্টি হবে।
অর্থাৎ একটি বড় ঢেউয়ের সৃষ্টি হবে। আর যদি বিপরীত দশা সম্পন্ন দুটি তরঙ্গের মাধ্যমে সৃষ্ট ছোট তরঙ্গ হবে, অর্থাৎ আমরা এখানে ক নং চিত্রে দেখতে পাচ্ছি এই যে একটি তরঙ্গ সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, তারপর আবার পজিটিভ। কিন্তু খ নং চিত্রে যে তরঙ্গ রয়েছে এখানে প্রথমে রয়েছে নেগেটিভ, যা তার বিপরীত, এবং ক নং চিত্রে এটি হচ্ছে নেগেটিভ, কিন্তু খ নং চিত্রে এটি হচ্ছে পজিটিভ, অর্থাৎ এই দশাগুলো পরস্পর বিপরীত। তো যখন এই ক নং এবং খ নং তরঙ্গের মতো দুটি তরঙ্গ পরস্পর মিলিত হবে, তখন এই তরঙ্গটি আর বড় কোনো তরঙ্গ সৃষ্টি করতে পারবে না, অর্থাৎ তরঙ্গ দুটি পরস্পরকে আলোর তরঙ্গ ও কণা ধর্ম রয়েছে, এই বিষয়টা আমরা পুনরায় আবার দেখি। প্রকৃতির একটি খুব গুরুত্বপূর্ণ তরঙ্গ হচ্ছে তড়িৎ চুম্বক তরঙ্গ, এবং এই তরঙ্গেরই একটি অংশ যা আমাদের চোখের রেটিনায় ধরা পড়ে তাকে আমরা আলো বলি। তো আমি একটু তড়িৎ চুম্বক তরঙ্গ সম্পর্কে আরেকটা কথা বলি। যে সকল তরঙ্গ চলাচল করতে মাধ্যম প্রয়োজন হয় সেগুলোকে বলা হয় যান্ত্রিক তরঙ্গ। যেমন হচ্ছে পানিতে যে তরঙ্গ সৃষ্টি হয় সেটা যান্ত্রিক তরঙ্গ, এবং বাতাসে যে শব্দ চলাচল করে ওটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। কিন্তু যে তরঙ্গ চলাচল করতে কোনো মাধ্যম প্রয়োজন পড়ে না সেটা হচ্ছে তাড়িত চুম্বক তরঙ্গ। যেমন হচ্ছে আলোর যে তরঙ্গ সেটি হচ্ছে তাড়িত চুম্বক তরঙ্গ, কারণ আলো চলাচল করতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। অথচ অনেক সময় দেখা গিয়েছে আলোর কেবল তরঙ্গ নয়, কণা ধর্মও রয়েছে। একটা কণা যেরকম অন্য কণাকে টোকা দিয়ে সরিয়ে ফেলতে পারে, আলো ঠিক সেভাবে ইলেকট্রনকে টোকা দিয়ে সরিয়ে ফেলতে পারে। আলোর কণা ধর্মী এরকম একটা উদাহরণ হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট, যেখানে আলোর কণা বা কোয়ান্টা একটা ধাতব পদার্থকে আঘাত করলে সেখান থেকে ইলেকট্রন মুক্ত হয়। আমরা চিত্রের মাধ্যমে বিষয়টি দেখি। এটি হচ্ছে একটি ধাতব পদার্থের খণ্ড, যার উপরের যে সারফেস সেখানে যখন আলো এসে আপতিত হয় তখন এই ধাতব পদার্থের উপরে সারফেসে থাকা ইলেকট্রনগুলো এই আলোর কণা দ্বারা আঘাত পেয়ে এখান থেকে মুক্ত হয়। তো এ থেকে আমরা বুঝলাম আলোর কণা ধর্ম রয়েছে। মজার ব্যাপার হচ্ছে সোলার সেলে এই ফটো ইলেকট্রিক ইফেক্ট ব্যবহার করেই সূর্যের আলোক রশ্মি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। এখন কথা হচ্ছে ইলেকট্রনের ধর্ম আসলে কি? আলো যেরকম তরঙ্গ এবং কণা ধর্ম রয়েছে, একইভাবে ইলেকট্রনেরও কণা এবং তরঙ্গ উভয় ধর্মই রয়েছে। ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য। বিজ্ঞানী ডি ব্রগলি প্রথম বলেছিলেন যে প্রত্যেক পদার্থ বা কণার সাথেও একটা তরঙ্গ থাকে, এমনকি সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কী হবে সেটাও তিনি বলে দিয়েছিলেন। কোনো কণার তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয় এবং তার ভরবেগ যদি পি হয়, তাহলে ল্যামডা ইকুয়াল টু এস ডিভাইডেড বাই পি। তোমার ভর যদি 50 কেজি এবং বেগ যদি 2 মিটার পার সেকেন্ড হয়, তবে তোমার তরঙ্গ দৈর্ঘ্য হবে ল্যামডা ইকুয়াল টু এস ডিভাইডেড বাই পি। আর পি যেহেতু ভরবেগ, তাহলে আমরা পির বদলি লিখতে পারি এম এবং ভি, কারণ এম হচ্ছে ভর এবং ভি হচ্ছে তোমার তোমার বেগ। তো দেখি আমরা ল্যামডা ইকুয়াল টু যেহেতু এস ডিভাইডেড বাই এম ভি, তো আমরা মানগুলো বসিয়ে ফেলি। এস এর মান হচ্ছে এটা, আর তোমার ভর হচ্ছে 50 কেজি এবং তোমার বেগ হচ্ছে 2। তাহলে এই সবগুলো ক্যালকুলেশন করে আমরা পাবো 6.634 ইন্টু 10 ইনভার্স 36 মিটার। অর্থাৎ তোমারও কিন্তু একটি তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া গিয়েছে, কিন্তু এই তরঙ্গ দৈর্ঘ্যটি এতই ছোট যে সেটা আমরা বাস্তবে
তা দেখার কোনো সম্ভাবনাই হবে না। কারণ দেখো, এই শুধু 6.634 এই মানটাকে নিচে 1 লিখে 36টা শূন্য দিয়ে ভাগ করলে যা হবে সেটা হবে তোমার তরঙ্গ দৈর্ঘ্য, যেটা আসলে অনেক ছোট। কিন্তু আমরা ইলেকট্রন প্রোটনের মতো ছোট কণার ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য বড় হয় এবং তা দেখার বাস্তব সম্ভাবনাও থাকে। ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য যদি আমরা বের করি, সেটা আমরা এরকম পাবো। আগের মতোই আমরা দেখি, আমাদের সূত্রটি ছিল λ=h/p, আর পি মানে হচ্ছে mv। তাহলে প্লাঙ্কের ধ্রুবকের মান এখানে যথারীতি বসিয়েছি আমরা। ইলেকট্রনের ভর আমরা জানি এটা, আর ইলেকট্রনের ব্যাগ হচ্ছে এটা। তো এই দুইটা গুণ করে তারপর এটাকে ভাগ করলে আমরা পাবো 1.8 ইন্টু 10⁻10 মিটার। তো তুমি দেখো, তোমার ভর ছিল 50 কেজি, তখন তোমার তরঙ্গ দৈর্ঘ্য ছিল এটা। তো এটার থেকে ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্যটি অনেক অনেক লম্বা হয়, যার কারণে এটা দেখার বাস্তব সম্ভাবনা থাকে। এবার আমরা দেখব হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তোমরা চিত্র 1-এ ভালোভাবে খেয়াল করো, এখানে একটি তরঙ্গের ছবি রয়েছে এবং চিত্র 2 এখানেও একটি তরঙ্গের ছবি রয়েছে, কিন্তু এই তরঙ্গটি অনেক ছোট এবং এটি অনেক লম্বা তরঙ্গ। তো যদি আমি বলি এই তরঙ্গের উপর একটি কণা রয়েছে, তাহলে তার অবস্থানটা কোথায় হবে? যেহেতু এখানে জায়গাটি অনেক ছোট, সহজে আমরা এই কণাটির অবস্থান অনুমান করতে পারবো, কিন্তু এই তরঙ্গটি অনেক লম্বা। সুতরাং যদি এইখানে একটি কণা থাকে এই তরঙ্গের উপর, তাহলে তার সঠিক অবস্থান কোথায় হবে তা অনুমান করাও এর থেকে অনেক কষ্ট হবে, অর্থাৎ নিশ্চিত করে বলা যাবে না। 1 নং চিত্রের তরঙ্গের অবস্থানের অনিশ্চয়তা কম। হ্যাঁ, 2 নং চিত্রে তরঙ্গের অবস্থানের অনিশ্চয়তা বেশি। উপরের ছবি দুটিতে একটি কণার সাথে সংশ্লিষ্ট দুটি ভিন্ন ডি ব্রগলি তরঙ্গ দেখানো হয়েছে। 1 নং চিত্রে কণাটির অবস্থান সুনির্দিষ্ট করে বলা সম্ভব। যেহেতু এই চিত্রটি ছোট, তো আমি আগেই বলেছি এই তরঙ্গের উপর একটি কণা থাকলে তার অবস্থান মোটামুটি নিশ্চিত করে বলা যাবে কোথায় আছে। 2 নং চিত্রটি যেহেতু লম্বা, তাই কণার অবস্থান সুস্পষ্ট করে বলা সম্ভব নয়। এটাও আমরা জানি এবং সেটা আমরা বুঝলাম। 1 নং চিত্রে পুরো একটি তরঙ্গ না থাকায় এখান থেকে কণাটির ভরবেগ বের করা সম্ভব নয়, কারণ ভরবেগ p সমান h/λ। আমরা জানি h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যার একটি নির্দিষ্ট মান আমরা জানি। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। যেহেতু 1 নং চিত্রে একটি পূর্ণ তরঙ্গ নেই, পূর্ণ তরঙ্গ বলতে আমরা কি বুঝি? যেমন যদি এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত, এটি হচ্ছে একটি পূর্ণ তরঙ্গ। অথবা যদি আমরা এখান থেকে শুরু করি, তাহলে এই যে এখানে যে শীর্ষবিন্দু, এই দুটি যোগ করলে আমরা একটি পূর্ণ তরঙ্গ পাব। কিন্তু এখানে কিন্তু একটি পূর্ণ তরঙ্গ নেই। যেহেতু পূর্ণ তরঙ্গ নেই, সুতরাং এখানে আমরা নির্দিষ্ট মান কোনো কিছু বসাতে পারবো না, যার ফলে কি প্রথম চিত্রে আমরা ভরবেগ বের করতে পারবো না। কিন্তু 2 নং চিত্রে তরঙ্গ দৈর্ঘ্য লম্বা হওয়াতে ভরবেগ বের করা সম্ভব। ব্যাপারটা এমন দাঁড়ালো যে যদি কণার সাথে একটা তরঙ্গ থাকে, সেই তরঙ্গে কণার অবস্থান জানলে ভরবেগ অনিশ্চিত হয়ে যায়, আর ভরবেগ ভালোভাবে জানলে কণার অবস্থান অনিশ্চিত হয়ে যায়। অর্থাৎ আমরা দেখেছি এই তরঙ্গে কণার অবস্থান আমরা যদি জানতে পারি, কিন্তু কণাটির ভরবেগ আমরা জানতে পারবো না। আবার এই তরঙ্গে কণার অবস্থান না জানলেও এর ভরবেগ কিন্তু আমরা সহজে জানতে পারবো। তো বিষয়টি এখানে ম্যাথমেটিক্যালি দেওয়া আছে, del x ইন্টু del p গ্রেটার অর ইকুয়াল h/4π। এখানে del x হচ্ছে কণার অবস্থান এবং del p হচ্ছে কণার ভরবেগ।